গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে সবুজ চাদরে মোড়া একটি প্রত্নতাত্ত্বিক স্থান। জঙ্গলের বুক চিড়ে চলে গেছে কালো পিচের রাস্তা। গড় পঞ্চকোটে আছে বেশ কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাবেন গড় পঞ্চকোটে এসে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে খুব সকালে বেরিয়ে আমরা জয়চণ্ডী পাহাড় ও বরন্তী লেক ঘুরে পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যাম এবং গড় পঞ্চকোট। আমার আগের পর্বেই দেওয়া আছে জয়চণ্ডী পাহাড় ও বরন্তী লেকের সম্পূর্ণ ভিডিওটি, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। জয়চণ্ডী পাহাড় আর বরন্তী লেক ঘুরে এবার আমরা চলে এলাম পাঞ্চেত ড্যাম। এই সামনেই দেখা যাচ্ছে পাঞ্চেত ড্যামের রাস্তা, সোজা চলে গেছে ড্যামের ওপর দিয়ে ওপারে। দাঁড়িয়ে আছি আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম পুরো, আর ওইটা হচ্ছে লক গেটটা ওইখানটা। আর এই পিছনেই এটা হচ্ছে দামোদর রিভার। দামোদর রিভারের ওপরই তৈরি হয়েছে এই পাঞ্চেত ড্যাম। আর এই যে রাস্তা চলে গেছে ওপারে, সোজা চলে যাই ওপারটাতে হচ্ছে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এটাও ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আর একটু ওদিকে গেলেই আমরা মাইথন ড্যাম পেয়ে যাবো। ওই দিকটা থেকে আছে মাইথন ড্যাম, বেশি দূর না, এখান থেকে হয়তো হার্ডলি আধ ঘন্টা লাগবে, হয়তো কি 20-25 মিনিট লাগবে মাইথন ড্যাম যেতে। আমরা আর মাইথনের ওদিকটা যাব না, আমরা এখান থেকে আবার ব্যাক করবো গড় পঞ্চকোটের দিকে। দামোদর নদে ভয়াবহ বন্যার কারণে 1948 সালে গঠিত হয়েছিল ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির অধীনে 4টি বহুমুখী বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। সেগুলি হলো তিলাইয়া, কোনার, মাইথন এবং পাঞ্চেত। 1953 সালে বরাকর নদীর উপর তিলাইয়াতে প্রথম বাঁধ নির্মাণ হয়, আর 1959 সালে পাঞ্চেত বাঁধ নির্মাণ হয়। এটি ডিভিসির অধীনে চতুর্থ বা শেষ বাঁধ। ড্যামের জলাধারে নৌকা বিহার করতে করতে উপভোগ করতে পারেন ড্যামের সৌন্দর্য। এখন আমরা যাচ্ছি ড্যামের লক গেট ক্রস করে একদম ড্যামের ওপারে। এই সামনেই আসছে ড্যামের লক গেট। যাচ্ছি এখন আমরা লক গেটের উপর দিয়ে, আর লক গেটের দুপাশে উঁচু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
লক গেট শেষ হলো এখানে। এখানে ডান দিকে আছে একটি নিচে সুন্দর একটি পার্ক আছে। এখান থেকে ড্যামের জল ছাড়ার দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। তবে বর্ষাকালে এলেই ভালোভাবে দেখা যাবে জল ছাড়ার দৃশ্য। বাঁ দিকে জলাধার আর ডান দিকেই হচ্ছে পার্ক। ওই দেখ লেখা আছে, দেখ পঞ্চায়েত লাভ, উল্টো করে লেখা ওই দিক দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ না, ওখানে কি করতে যাবো? এখানে নেমে যাওয়া যায় নিচে, এই যে নিচে নামার জায়গা আছে। পঞ্চায়েত ড্যাম থেকে কিছুটা বেরিয়ে এসেই আমাদের গাড়ি ডান হাতে বাঁক নিল গড়পঞ্চকোটের দিকে। আমার সামনেই দেখা যাচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। আমরা এখন ওই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি গড়পঞ্চকোটের দিকে। আমরা গড়পঞ্চকোটে, এই গড়পঞ্চকোট ফরেস্টের ভিতর দিয়ে এখন যাচ্ছি আমরা। আমরা গড়পঞ্চকোট, আর গড়পঞ্চকোটে এসেই একটা অদ্ভুত অনুভূতি ফিল হচ্ছে যে এতদিন ধরে যে জায়গার অপেক্ষা করেছি সেই জায়গায় এসে পৌঁছেছি। ঠিক আছে, এই আমাদের কার পার্কিং করা রয়েছে এখানে। এখানে কার পার্কিং চার্জ নেয় 20 টাকা করে, 20 টাকা কার পার্কিং চার্জ। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে এই জায়গাটা। আর এইখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গড়পঞ্চকোটের মন্দিরগুলো। দেখুন, এই হচ্ছে গড়পঞ্চকোটের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে। আমার পিছনে দেখা যাচ্ছে এটা এই কি মন্দির? রাধাকৃষ্ণ মন্দির। এটা একটা রাধাকৃষ্ণ মন্দির। আর রাধাকৃষ্ণ মন্দিরটা এই পাশটাতেও আর একটা ভাঙা মন্দির রয়েছে, এই যে পিছনটা দেখা যাচ্ছে। এটা একটু দেখে আছি। এগুলো পরে সংস্কার করা হয়েছে, একদম ভেঙে গিয়েছিল মন্দিরগুলো, সেগুলোকে একটু রিপেয়ার করেছে, করে এইভাবে অবস্থায় রয়েছে। এখন দাঁড় করিয়ে রেখেছে কোনো রকমে। চলুন দেখে আসি এগুলো একটু। গড়পঞ্চকোটের ইতিহাস সম্বন্ধে যা জানা যায়, মহারাজা দামোদর শেখর সিং দেও 90 খ্রিস্টাব্দে ঝালদায় শেখর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর তার রাজ্যাভিষেকের পর 926 খ্রিস্টাব্দে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরা রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজা শত্রুঘ্ন শেখরের মৃত্যুর পর সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়।
অবশেষে 1832 সালে রাজধানী কাশীপুরে স্থানান্তরিত করা হয়। আর গড়পঞ্চকোটের রাজধানী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এই যে পিছনে এই ইট দিয়ে আবার সাপোর্ট দেওয়া হয়েছে মন্দিরগুলোকে, যাতে ভেঙে না পড়ে। এই যে এই ইটগুলো দিয়ে পুরো সাপোর্ট রাখা হয়েছে, ঠিকই ভেঙে যাতে না পড়ে। এদিক দিয়েও দেওয়া আছে, ওপাশ দিয়েও দেওয়া আছে, দুদিক দিয়েই দেওয়া আছে সাপোর্ট। আর এই হচ্ছে মন্দিরের পুরোনো অংশগুলো। এটা পুরনো মন্দিরগুলো সংস্কারের জন্যে এই যে এইসব পুরনো ইটের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যে নতুন ইটগুলো মনে হয় অর্ডার দিয়ে তৈরি করানো হয়। এমন পাতলা পাতলা ইট, এগুলো নতুন ইট একদম। এখানটায় সম্ভবত কোনো প্রাসাদ ছিল, তার ধ্বংসাবশেষ হচ্ছে এইগুলো। এই যে এখানে সেই পিলারগুলো দেখা যাচ্ছে, এপাশেও আছে এই যে একটা ভাঙা পিলার, এইখানটায় রয়েছে কিছু পিলার, এই যে দেখা যাচ্ছে। এই মূর্তি দেখুন, এই যে এখানটায় ছিল কোনো প্রাসাদ, সেই দেখুন সেই পিলারগুলো। কিছু কিছু এখন সংস্কার করা হয়েছে। এটা আরো একটা মন্দিরের ধ্বংসাবশেষ, শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে এখন। দেখা যাচ্ছে আরও একটি পঞ্চরত্ন মন্দিরের ধ্বংসাবশেষ ও একটি ওয়াচ টাওয়ার। দেখলাম আমরা এখানে পুরনো যেসব মন্দিরগুলোর ধ্বংসাবশেষ এখনও রয়েছে, সেই সব মন্দিরগুলো। জানি না আর কতদিন এগুলো টিকে থাকবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার এগুলো দেখতে পাবে কি না। কিছু কিছু মন্দিরকে সংস্কার করে রাখা হয়েছে যাতে সেগুলো আর ভেঙে না যায়। আশা করব এগুলো আরও বেশ কিছুদিন থাকবে। আপনারা আসুন, এই গড়পঞ্চকোটের এই ধ্বংসাবশেষ যতদিন আছে এগুলো আসতো, ততদিন তার মধ্যেই এসে একবার দেখে যান। তো
গড়পঞ্চকোট ঘোরার সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের তৃতীয় দিনের ভ্রমণ পর্ব। আমরা এবার এখান থেকে সোজা চলে যাব আবার বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ে। চলে এলাম অযোধ্যা এই হাইওয়েতে। এখান থেকে আমরা এবার ডান দিকে টার্ন নেব। আমরা সোজা বাঁদিকে গিয়ে উপাস দিয়ে ঢুকেছিলাম, এই দিক দিয়ে বেরোলাম, এই নিয়ে আমরা ডান দিকে টার্ন নিলাম। এবার সোজা চলে যাব আমরা পুরুলিয়া হয়ে আবার অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা সিরকাবাদ ক্রস করে এবার অযোধ্যা পাহাড়ে উঠছি। আর কিছুক্ষণ আগেই একটা বিপত্তি হয়ে গেছিলো, সেটা হলো যে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো অযোধ্যা পাহাড়ে কিছুটা ওঠার পরেই। তো আমাদের ড্রাইভার প্রহ্লাদ খুব দক্ষতার সাথে এই অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চের আলো জ্বেলে টায়ার চেঞ্জ করে নিল। আবার আমরা যাচ্ছি এখন অযোধ্যা হিল টপের দিকে। চলে এসেছি আমরা অযোধ্যা হিল টপে। আর এই হিল টপ থেকে আমরা আবার অযোধ্যা আপার ড্যাম, লোয়ার ড্যাম হয়ে চলে যাব আমাদের হোটেল লোয়ার ড্যামের কাছে অযোধ্যা হিল ভিউ লজে। চলে এলাম আমরা অযোধ্যা পাহাড় আপার ড্যামে। আমাদের আরও একটা অভিজ্ঞতা হলো যে অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের এই রাতের সৌন্দর্যটা দেখার, রাতের বেলায় কীরকম লাগে সেটাও আমরা এখন দেখব। অসাধারণ লাগছে, জানলা দিয়ে দেখলে দেখুন অযোধ্যা পাহাড়ের উপর থেকে ওই জায়গায় শেয়াল শেয়াল ওই যে শেয়াল 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 এই এতটা বললাম না, শেয়াল বেরিয়ে ডান দিকে আমাদের লজ দেখা যাচ্ছে, লজ অযোধ্যা হিল ভিউ লজ। হোটেলে ফিরেই খবর পেয়েছিলাম পাশেই এক জায়গায় ছৌ নাচ হচ্ছে। তাড়াতাড়ি চলে এলাম সেইখানে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এসে পৌঁছানোর সাথে সাথেই শেষ হয়ে গেল ছৌ নাচ। তাই আপনাদের দেখাতে পারলাম না পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। সাধুচরণ বাহাদুরকে আমি একটু সামনে আসবার জন্য অনুরোধ করবো, যাদের ছবি হয়ে যাবে তারপরে আপনারা যারা ছবি তুলছেন তুলুন। আজকে আমরা ধরবো রাষ্ট্রপতি আমরা পারফরমেন্স করবেন, আমাদের উপস্থিত রয়েছে। কমলদা আমাদের দাদা আমাদের সঙ্গে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। কি নাম তোমার? হ্যাঁ গুড মর্নিং। তো অযোধ্যা পাহাড়ের তৃতীয় দিনের ভ্রমণ শেষ করে আজকে আমরা ফিরে যাব আমরা কলকাতায়। তো এখন আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, এই হোটেল থেকে 8টার সময় চেক আউটের আছে। তো আমরা আজকে ফেরাটা আমাদের এরকম আছে প্রোগ্রাম, আমরা এখান থেকে বাসে আবার চলে যাব পুরুলিয়া থেকে বিকেলবেলা রূপসী বাংলা আছে ট্রেন, হাওড়া রূপসী বাংলায় আমরা ফিরে যাব কলকাতায়। তার আগে আপনাদেরকে বলে নিই, আমি যে হোটেলে আছি এই অযোধ্যা হিল ভিউ লজ, এই হোটেলের নাম্বার এবং আমি যে গাড়িতে করে 3 দিন ঘুরলাম সেই গাড়ির যিনি ওনার তার নাম্বার, ড্রাইভারের নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো এবং আপনারা এখন স্ক্রিনে হয়তো দেখতেও পাচ্ছেন এই নাম্বারগুলো, হোটেলের নাম্বার এবং গাড়ির নাম্বার। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করবো আপনাদের,
আপনারা যদি অযোধ্যা হিলের নিচে থাকেন তাহলে বেস্ট হোটেল হচ্ছে এটা, এই অযোধ্যা হিল ভিউ লজ। খুব সুন্দর পজিশনে অবস্থিত এবং এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের লোয়ার ড্যাম, মানে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় লোয়ার ড্যাম, 10 মিনিট লাগবে এখান থেকে। খুব সুন্দর লোকেশনে অবস্থিত এই অযোধ্যা হিল ভিউ লজ। তো এসে গেছে আমাদের টোটো, এবার আমরা এখান থেকে চলে যাব বাঘমুন্ডি। বাঘমুন্ডি থেকে বাসে যাব পুরুলিয়া, ঠিক আছে? এইখানে দেখা হলো একজন ছোট্ট বন্ধুর সঙ্গে। ও আমার কাছ থেকে আমার চ্যানেলের নাম নিল, আমাকে সাবস্ক্রাইব করলো। ওরাও বেড়াতে এসছে এখানে, কলকাতা থেকেই এসছে ওরা, পর্ণশ্রী থেকে। চলো, ওকে, থ্যাংক ইউ। অযোধ্যা হিলকে বিদায় জানিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাঘমুন্ডির দিকে, বাঘমুন্ডি বাস স্ট্যান্ড। এই টোটো এসছে আমাদের, দাদা নিয়ে যাচ্ছে টোটোতে। এটা হচ্ছে বাঘমুন্ডি মোড়, বাঘমুন্ডি। এখানে এই বাস স্ট্যান্ডে বাস আসবে, একটি বাস দাঁড়িয়ে আছে এখানে। বাংলা, এই সোনার বাংলাতেই যাব পুরুলিয়া। ওটো সিটও পেয়ে গেছি 3টে। আর এখান থেকে এই বাঘমুন্ডি থেকে পুরুলিয়া পর্যন্ত ভাড়া বাসের 60 টাকা করে পার হেড। আমাদের 3 জনের লাগলো 180 টাকা। তাই এনারা উঠতে সিটও দিয়ে দিয়েছে এবং লাগেজও আমার নিচে রেখে দিয়েছে। এখান থেকে এবার যাবো সোজা পুরুলিয়া বাস স্ট্যান্ড। পৌঁছলাম আমরা পুরুলিয়া, এই পুরুলিয়া বাস স্ট্যান্ডে নামলাম আমরা, আমি বাস স্ট্যান্ডে চলে গেল। আর এখান থেকে স্টেশনে যেতে হবে, আমাদের এইদিকে স্টেশন। পায়ে হেঁটেও যাওয়া যায় আর টোটো করেও যাওয়া যায়, টোটো নিয়েই পৌঁছে যাওয়া যায় পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া জংশন এই সামনেই, পুরুলিয়া জংশন। আমার 3 দিনের পুরুলিয়া ভ্রমণ শুরু করেছিলাম বরাভূম স্টেশন থেকে, আর এই সফর 3 দিনের এই সফর শেষ করব পুরুলিয়া স্টেশন থেকে। এখন দাঁড়িয়ে আছি আমি পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া স্টেশন থেকে বিকেল 3:30 ছাড়বে রূপসী বাংলা এক্সপ্রেস। এই রূপসী বাংলা এক্সপ্রেস 3:30 ছেড়ে রাত 9:15 পৌঁছবে হাওড়া স্টেশন। আর এই রূপসী বাংলা এক্সপ্রেসেই আমরা ফিরে যাব কলকাতায়। তাহলে শেষ করছি আমার এই 3 দিনের পুরুলিয়া ভ্রমণ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিও।